বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। টাইফয়েড জনিত মৃত্যু রোধে প্রথমবারের মতো সারা দেশে একযোগে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর আওতায় 9 থেকে 15 বছরের কম বয়সী 4,90,00,000 শিশুকে বিনামূল্যে এই টিকা দেবে সরকার। প্রতিদিন সকাল 8টায় শুরু হবে টিকাদান, চলবে দুপুর 2:30টা পর্যন্ত। 12 অক্টোবর রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রতি বছর অসংখ্য শিশু প্রাণ হারায় সচেতনতার অভাবে। টাইফয়েডের চিকিৎসা অনেক খরচ বহুল এবং তাছাড়া যেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। অনেক অ্যান্টিবায়োটিকে টাইফয়েডে কাজ হয় না, ফলে টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো টাইফয়েডের কবল থেকে। তা আজকে আমরা এটা উদ্বোধন করছি। টাইফয়েড একটা জীবাণু, এক ধরনের ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি, এবং আরেকটা ভ্যারাইটি আছে এটা সালমোনেলা প্যারাটাইফি এ। এই দুইটাই মূলত টাইফয়েড করে। আর টাইফয়েড যে রোগটা, এটার বিস্তার ঘটে কিন্তু সবসময় খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অরোফিক্যাল রুট, অর্থাৎ ছড়ায় পায়খানার মাধ্যমে, মলত্যাগের মাধ্যমে, আর ঢুকে মুখে দিয়ে। ফলে এটা কিন্তু প্রিভেন্ট করাটা অনেক সহজ। অনেক সহজ এই অর্থে, যদি আমাদের পানীয় জলের ব্যবস্থাটা ভালো থাকে এবং আমরা যদি সতর্ক থাকি, খাওয়া সবসময় হাত ধুয়ে, উপযুক্তভাবে হাত ধুয়ে খাই, এবং কি খাচ্ছি সতর্ক থাকি। বিশেষত আমরা যে কাঁচা জিনিসপত্র খাই, সালাদ টালাদ, এগুলো যদি ভালো মতো ধোয়া না হয়, তাহলে কিন্তু এগুলো হচ্ছে সোর্স। ফলে খাবার ব্যাপারে যদি সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই, তাহলে বেশিরভাগ সময়ই এই টাইফয়েডকে এড়ানো সম্ভব, এবং এটি সবচেয়ে ভালো বুদ্ধি। ফলে আমি তোমাদের পরামর্শ দেব, তোমরা এই অভ্যাস করে নিবে হাত ধুয়ে খাওয়া, মলত্যাগের পরে ভালো মতো হাত ধোয়া, আর খাবার যেটা তুমি খাচ্ছ সেই খাবারটা টাটকা কিনা, এটাতে কন্টামিনেশন বা থাকতে পারে কিনা, এই বিষয়ে সতর্ক থাকবে। তা আমরা যদি এইভাবে আগাই, তাহলে টাইফয়েড থেকে মুক্তি পেতে পারি। সারা দেশে 10,000 শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টিকাদান কার্যক্রম চলবে। 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী চলবে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা কর্মসূচি। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন। 5 কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া, প্রায় 200 দেশের জনসংখ্যা 5 কোটির নিচে। সেই সংখ্যক শিশুকে টিকা দেওয়ার এই কর্মযোগে আমাদের অনেক শ্রম দিতে হবে। টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি সম্পন্ন করতে চাই 13ই নভেম্বরের মধ্যে। 13ই নভেম্বরের মধ্যে 5 কোটি শিশুকে, আমাদের সন্তানদের টাইফয়েড মুক্ত করার জন্য ভ্যাকসিন দিয়ে আমরা 13ই নভেম্বরের পরে সারা বিশ্বের একটা রেকর্ড করতে চাই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে। টাইফয়েড সম্পর্কে আমরা সকলেই জানি, এটা আসলে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ, যেটা মূলত যে খাবারে বা যে পানিতে টাইফয়েডের জীবাণু রয়েছে, সেই জীবাণু থেকে আমাদের মধ্যে চলে আসে, এবং এটা একটা সংক্রামক ব্যাধি, এবং এর জটিলতা বৃদ্ধি পেলে আমাদের জীবনহানিও করতে পারে। কিন্তু আসার কথা এই যে ইপিআই এর যে 11টি টিকা দেওয়া হতো, তার সাথে টাইফয়েডের টিকাটা এবছর যুক্ত হলো। এর মাধ্যমে আমাদের যে শিশুদের এই টাইফয়েড টিকা দেয়া হবে, এই টাইফয়েড টিকা দেওয়ার ফলে তারা কিন্তু এই টাইফয়েড রোগ থেকে মুক্ত হতে পারবে। কেবলমাত্র টাইফয়েডের একটি ভ্যাকসিন নিয়ে টাইফয়েডকে পরাজিত করে। নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে ড্রাগ রেজিস্ট্যান্স টাইফয়েডের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এই রোগে সঠিক ও সময় মতো চিকিৎসা নিলে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয়। আশার কথা হচ্ছে টাইফয়েড প্রতিরোধ সম্ভব।
একটি টিকা গ্রহণের মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশ সরকার সেই লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় টিসিবি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আজ 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী 18টি কর্মদিবসে ঢাকা উত্তর সিটি এলাকায় 2161টি শিক্ষা প্রতিষ্ঠানে 7,60,000 এবং কমিউনিটি পর্যায়ে 665টি ইপিআই কেন্দ্রে 5,30,000 শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে 510টি মাদ্রাসা 3,04,000 ছাত্রছাত্রীও এই টিকা প্রাপ্ত হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন আমরা 72,000 শিশুকে টিকা প্রদান করব। আজ প্রথম দিন, এই উদ্বোধনী দিনে 145টি শিক্ষা প্রতিষ্ঠানে 75,000 ছাত্রছাত্রীকে এই টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইনে প্রতিটি স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের 1 ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুলে ভর্তি হয়নি এমন শিশুরা টিকা নিতে পারবে পার্শ্ববর্তী নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে। শহরের পথশিশুদের টিকা প্রদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও। সীমান্ত অঞ্চলে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। 11 অক্টোবর দিবাগত রাতে সীমান্তের অন্তত 5টি স্থানে ব্যাপক গোলাগুলি হয় বলে জানিয়েছে বিবিসি, রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এতে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। রয়টার্স জানায়, পাকিস্তানের সামরিক চৌকিতে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, সীমান্তের সামরিক চৌকিতে তালেবান হামলার জবাব দিতেই সংঘর্ষে জড়ায় সীমান্তে নিয়োজিত সেনারা। পাকিস্তানের দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, তালেবান বাহিনী বিনা উস্কানিতে পাকিস্তানের একাধিক সীমান্ত চৌকিতে হামলা চালালে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে আরো বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান বাহিনীর হামলার জবাব দিতে ভারী কামান, ট্যাঙ্ক সহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। এতে আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে তালেবান যোদ্ধারা পাকিস্তানের 2টি সীমান্ত চৌকি দখলে নিয়েছে বলে দাবি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের। এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী। উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে তালেবান সরকার। এতে বলা হয়েছে, 9 অক্টোবর আকাশসীমা লঙ্ঘন করে আফগানিস্তানে একাধিক বোমা হামলা করেছে পাকিস্তান। এর প্রতিশোধ হিসেবে সীমান্তে অভিযান পরিচালনা করে তালেবান যোদ্ধারা। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, কোনো কারণ ছাড়াই হামলা করেছে তালেবান যোদ্ধারা। বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে তারা। এর যথাযোগ্য জবাব দিবে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানের নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় যা করার প্রয়োজন তাই করা হবে। 9 অক্টোবর রাজধানী কাবুল এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে আফগানিস্তান। এর যথাযথ জবাবের হুমকি দেয় তালেবান সরকার। আফগানিস্তানে হামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP-কে আশ্রয় দেওয়ার পাল্টা অভিযোগ উত্থাপন করে পাকিস্তান। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন লেগে আছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে TTP ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী। বারবার তালেবান সরকারকে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ, যদিও এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে কাবুল। 2 বছর ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটিয়ে 10 অক্টোবর সকালে কার্যকর হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার কিছু অংশ থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী 10 অক্টোবর দুপুরের মধ্যেই গাজা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে। এরপর থেকে শুরু হবে 72 ঘন্টার কাউন্টডাউন, যার মধ্যে হামাস সদস্যদের হাতে থাকা 48 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চুক্তিতে আরো বলা হয়েছে, হামাস 13 অক্টোবরের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এদের মধ্যে 20 জন জীবিত এবং 28 জনের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় 250 জন ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেবে। এর মধ্যে 100 জনকে পশ্চিম তীরে, 5 জনকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হবে।
পাশাপাশি গাজা থেকে আটককৃত আরও 1700 ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেওয়া হবে। আরও কয়েকজনকে নির্বাসনে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধবিরতি আসে 9 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি ফেরত চুক্তির প্রথম ধাপ অনুমোদনের পর। মার্কিন কর্মকর্তারা জানান, চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য মধ্যপ্রাচ্যে অবস্থানরত 200 জন মার্কিন সেনাকে ইসরায়েলে হস্তান্তর করা হবে। আইডিএফ এর বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রত্যাহার কার্যক্রমের অংশ হিসেবে গাজার উত্তর পশ্চিমে কিছু ইউনিট পুরোপুরি গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দক্ষিণ খান ইউনিস এলাকা থেকেও সেনারা আংশিকভাবে প্রত্যাহার করেছে। অন্যরা অবস্থান নিয়েছে নির্ধারিত ডিপ্লয়মেন্ট লাইন এর বরাবর। আইডিএফ এর 188তম আর্মার্ড ব্রিগেডের ট্যাঙ্ক ও সাঁজোয়া যানগুলো 10 অক্টোবর সকালে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের দিকে ফিরে গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার উত্তর ও দক্ষিণে কয়েকটি স্থানে ইসরায়েলি সেনারা পিছু হটলেও এখনও উপত্যকার অর্ধেক অংশ নিয়ন্ত্রণে রেখেছে সৈন্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, আমরা সমস্ত জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করছি। তিনি আরও বলেন, হামাসকে এখনও চারদিকে ঘিরে রাখা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপেই হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে সামরিকীকরণ মুক্ত করা হবে। তবে হামাস এখনও নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেয়নি, বরং তারা এক বিবৃতিতে জানিয়েছে, গাজার শাসন কোনো বিদেশি কর্তৃত্বে যাবে না, এটি সম্পূর্ণ ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। এদিকে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে গাজাবাসীর মতো আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ইসরায়েলিরাও। যুদ্ধবিরতির চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর তেল আবিবের রাস্তায় নেমে আসেন অনেকে। ফিলিস্তিনিদের মতো তারাও নাচে গানে মেতে ওঠেন। তবে এই উচ্ছ্বাসের মাঝেও অনেক ইসরায়েলের মধ্যেও বাজছে বিষাদের সুর, কারণ অনেকেই স্বজন হারিয়েছেন। তাই এ যুদ্ধের অবসান তারাও চাইছেন। অন্যদিকে 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চল থেকে হাজারো মানুষ শহরের দিকে ফিরতে শুরু করেছে। কেউ হাঁটছে সমুদ্র তীর ঘেঁষা পথে, কেউ আবার ধ্বংসস্তূপে ভরা রাস্তাগুলো পেরিয়ে পরিবার সহ ফিরছে নিজ ঘরে একটু শান্তির আশায়। এই সংঘাতের শুরু 2023 সালের 7 অক্টোবর, যখন হামাস ইসরায়েলের দক্ষিণে আকস্মিক হামলা চালায়। এই হামলায় প্রায় 1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 18,000-এরও বেশি শিশু। বৈদ্যুতিক যান থেকে আধুনিক যুদ্ধাস্ত্র, ক্যামেরার লেন্স থেকে স্মার্টফোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা, সবখানেই অপরিহার্য এখন বিরল খনিজ। সেই খনিজে আশীর্বাদ পুষ্ট চীন পর্যায় সারণের 17টি বিরল ধাতুর সিংহভাগেরই যোগান দেয় বেইজিং, আর এসবের অন্যতম ক্রেতা যুক্তরাষ্ট্র। চীন থেকে বিরল খনিজ আমদানি করে প্রযুক্তি খাত ও যুদ্ধাস্ত্রে দশকের পর দশক ধরে রাজত্ব করছে ওয়াশিংটন। সেই তারাই আবার চীনকে ঠেকাও নীতি বাস্তবায়নের বেলায় একাট্টা। এবার তাই ঝোপ বুঝে কোপ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি মাসের শেষ নাগাদ যখন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকে বসার কথা হচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে বিরল খনিজ রপ্তানি কঠোর করার ঘোষণা দিয়েছে চীন। হঠাৎ কেন বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করলো বেইজিং? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কাবু করতেই কি এ কৌশল? যুক্তরাষ্ট্র চীন পাল্টে শুল্ক আরোপ নিয়ে দফায় দফায় বৈঠকের পরও যখন উত্তেজনা কমছে না, অর্থাৎ শুল্ক ইস্যুতে নমনীয় হচ্ছেন না ট্রাম্প, তখন ট্রাম্পকে আলোচনায় বাধ্য করতে সবচেয়ে বড় কার্ড খেলেছেন শি। যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বিস্তারকারী বিরল ধাতুর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে তার প্রশাসন। আগে থেকেই 7টি বিরল ধাতু রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া চীন 9 অক্টোবর জানিয়েছে নতুন করে আরো 5টি বিরল ধাতু রপ্তানির নিয়ন্ত্রণ করবে তারা। অর্থাৎ সব মিলিয়ে 17টি বিরল ধাতুর মধ্যে 12টির উপরই নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং। এর বাইরেও বিরল ধাতু পরিশোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিগত যন্ত্রপাতি রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি, যা কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এর আগে বিরল ধাতুর তৈরি চুম্বক বা সেমিকন্ডাক্টর রপ্তানিকারকদের নিতে হবে বিশেষ অনুমতি, জানাতে হবে এই ধাতুগুলো কি কাজে ব্যবহার করবে তারা। আর চীনের এই সিদ্ধান্তেই বেকায়দায় পড়েছে ওয়াশিংটন।
চীনের দাবি জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বিরল ধাতুগুলো বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এর দ্বৈত ব্যবহার হচ্ছে, তাই এমন সিদ্ধান্ত। তাছাড়া এসবের রপ্তানি নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা। তিনি আরো বলেন, কিছু বিদেশি সংস্থা ও ব্যক্তি সরাসরি বা পরোক্ষভাবে চীনের বিরল ধাতু সামরিক বা সংবেদনশীল কাজে ব্যবহার করছে। এতে চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। আধুনিক প্রক্রিয়ায় প্রায় সব প্রযুক্তিতেই ব্যবহৃত হয় বিরল ধাতু। মার্কিন F-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন, টমাহক ক্ষেপণাস্ত্র থেকে রাডার সিস্টেম কিংবা স্মার্ট বোমা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিরও অন্যতম উপাদান এই বিরল ধাতু। অথচ বিশ্বের 60% বিরল এই খনিজ একাই উত্তোলন করে চীন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে বিশ্বের 90% বিরল খনিজের প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে চীন। কাজেই দুদেশের চলমান বাণিজ্য উত্তেজনার মাঝে চীনের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। CSIS এর ক্রিটিক্যাল মিনারেল সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক গ্রাসলিন বাস্কার্ন বলেছেন, ওয়াশিংটনের প্রতিরক্ষা খাতে বিরল খনিজের ঘাটতি রয়েছে। এর মধ্যে চীন এই রপ্তানি সীমাবদ্ধ করে নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিতে চাইছে, যা যুক্তরাষ্ট্রের দুর্বলতাকে আরো গভীর করবে এবং চীনকে আলোচনার টেবিলে এগিয়ে রাখবে। বিরল খনিজ রপ্তানিতে চীনের এ নিয়ন্ত্রণারোপ মোটেও ভালোভাবে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। বেজিংকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাস থেকে চীন থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর 100% শুল্ক আরোপ করবে। এছাড়াও 1 নভেম্বর থেকে আমরা যে কোনো এবং সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করব। অর্থাৎ দুই রাষ্ট্রপ্রধান আলোচনার টেবিলে বসে বাণিজ্য যুদ্ধ নিরসন করবেন। যখন এমনটা ভাবা হচ্ছে, ঠিক তখন উল্টো বাড়ছে উত্তেজনা। ফলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের বৈঠকে বসা নিয়েও। ট্রাম্প প্রশাসনের ফেডারেল তহবিলে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT। মার্কিন শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনের কাছে লেখা চিঠিতে এই বিষয়ে জানিয়েছেন MIT সভাপতি স্যালি কর্নব্লুথ। তার মতে, প্রশাসনের এই প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে এটি। কর্নব্লুথ বলেন, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মানসম্মত পরীক্ষা পদ্ধতির অনুসরণ করে MIT। মোট আসনের মাত্র 10% বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে এখানে। ক্যাম্পাসে স্বাধীন মত প্রকাশের সংস্কৃতি তৈরিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, সরকারের দেওয়া স্মারকলিপিতে এমন শর্ত রয়েছে যার সঙ্গে আমরা একমত নই। এই শর্তগুলো মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। আমরা মনে করি বৈজ্ঞানিক যোগ্যতার ভিত্তিতেই ফেডারেল তহবিল বরাদ্দ দেওয়া উচিত। শিক্ষা সচিবকে দেওয়া চিঠিতে কর্নব্লুথ লেখেন, বিজ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে থাকা একটি প্রতিষ্ঠান MIT। এমন পরিস্থিতিতে প্রশাসনের শর্তগুলো সমর্থনযোগ্য নয়। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরই MIT এর ফেডারেল তহবিল সরবরাহ বন্ধ করেন ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল তহবিল বরাদ্দের প্রস্তাবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী সংখ্যা সীমিত করা সহ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। 2 অক্টোবর 9টি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষায় একাডেমিক উৎকর্ষতার জন্য চুক্তি পর্যালোচনার আহ্বান জানায় মার্কিন শিক্ষা বিভাগ। বিশ্ববিদ্যালয়গুলো রক্ষণশীল মতাদর্শকে অবমূল্যায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একই সঙ্গে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগও করেছেন তিনি। এই ধরনের আচরণ ঠেকাতেই ফেডারেল তহবিল বরাদ্দে নতুন শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদি কোনো শর্ত লঙ্ঘন করা হয়, তাহলে স্কুলগুলিকে তাদের দাতাদের কাছে ফেডারেল তহবিল এবং ব্যক্তিগত অনুদান ফেরত দিতে হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের শর্তে সম্মতি জানালে বিশ্ববিদ্যালয়ে অর্থ সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ডেমোক্রেট পার্টির এই নেতা বলেন, একাডেমিক স্বাধীনতা বিসর্জন হতে পারে এমন কোনো শর্তে সমর্থন দেওয়ার কোনো যুক্তি নেই। যুক্তরাষ্ট্রের 9টি বিশ্ববিদ্যালয়ে
আ কম্প্যাক্ট ফর একাডেমিক এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন শিরোনামে একটি স্মারকলিপি পাঠায় হোয়াইট হাউস। এতে 10টি দফা সংযুক্ত রয়েছে। সেগুলো হলো শিক্ষার্থী ভর্তি, কর্মী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতি ও লিঙ্গ বৈষম্য রাখা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, জিপিএ ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর সম্পর্কিত তথ্য সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ভর্তির আগে এসএটি এর মতো একটি মানসম্মত পরীক্ষা দিতে হবে। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 15% বেশি হবে না। কোন রাজনৈতিক মতাদর্শকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রক্ষণশীল ধারণাকে অবমূল্যায়ন করে এবং এর বিরুদ্ধে সহিংসতা ছড়ায় এমন ডিপার্টমেন্টগুলো বাতিল করতে হবে। 5 বছরের জন্য টিউশন ফি স্থগিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক খরচ কমাতে হবে এবং স্নাতকদের আয় সম্পর্কিত তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য $20 লাখ বেশি তহবিল রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সায়েন্স প্রোগ্রামে ভর্তিচ্ছুদের টিউশন ফি মওকুফ করতে হবে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এতে অংশগ্রহণকারীদের বড় অংশই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পরই মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষাঙ্গনে হামাসপন্থী মনোভাব উত্থানের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা নিষেধাজ্ঞা জারি করতে থাকেন তিনি। 29 জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, যেখানে ফেডারেল সংস্থাগুলোকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে নেওয়া যে কোনো পদক্ষেপের প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফেডারেল তহবিলও বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় এলো আর্থিক সহায়তা দেওয়ার নতুন নিয়ম। আমেরিকা চীন আরো একবার লেগে গেল। মাঝে খানিকটা বরফ গলার ইঙ্গিত মিললেও দুই দেশের বাণিজ্য যুদ্ধের উত্তেজনায় ঘি ঢেলে দিল বেইজিং। চীন ঘোষণা করেছে যেসব পণ্যে সামান্য পরিমাণও চীনা রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ রয়েছে সেসব রপ্তানির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এতেই তেলে বেগুনে রেগে গেলেন ট্রাম্প। ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীনের বিরুদ্ধে তিনি 100% শুল্ক বসাবেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও নতুন বিধিনিষেধ আনবেন। এমনকি তিনি বলেছেন এই মাসের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নেই। এটি ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় বাণিজ্যিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। গত বসন্তে দুই দেশ একে অপরের পণ্যের উপর 3 অঙ্কের শুল্ক আরোপ করার পর এই প্রথম এমন উত্তেজনা দেখা দিল। এতে গত কয়েক মাস ধরে সম্পর্ক স্থিতিশীল করার জন্য চলা নীরব কূটনৈতিক প্রচেষ্টাও ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে এটি পরিষ্কার করেছে যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক শান্তি আসলে কতটা ভঙ্গুর ছিল। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসন যেভাবে দুর্বল জাতীয় নিরাপত্তা দল এবং অসংগঠিত চীন নীতি নিয়ে চলছে তাতে বেইজিং এর এই কৌশল মোকাবেলা করা ট্রাম্পের পক্ষে কঠিন হবে। এই ঘটনাকে অনেকেই ট্রাম্পের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি বলছেন। ট্রাম্পের লেনদেন নির্ভর বাণিজ্য নীতি আসলে কি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী চীন কৌশলে রূপ নিতে পারে, এমন প্রশ্ন উঠেছে। চীনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে, আর যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা এভারেট আইসেনস্টেট বলেন, চীনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনায় বড় ধরনের উস্কানি হিসেবে দেখা হচ্ছে। চীন দেখাতে চাইছে বৈশ্বিক বাণিজ্যে তাদের একটি শক্তিশালী নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। গত 9 অক্টোবর চীনের বাণিজ্য মন্ত্রণালয় ইতিহাসের সবচেয়ে ব্যাপক রেয়ার আর্থ রপ্তানি নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। আগে যেখানে তারা কেবল কাঁচামাল বা ম্যাগনেট রপ্তানি সীমিত করত, এবার তা সম্প্রসারিত করে এমন সব পণ্যেও নিয়ন্ত্রণ আনছে যেগুলোর মধ্যে এসব উপাদান রয়েছে। রেয়ার আর্থ খনিজ ব্যবহার হয় আইফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মোটর এবং যুদ্ধ বিমানের সেন্সর পর্যন্ত। মানে চীনের এই পদক্ষেপ কার্যত বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার বিশাল একটি অংশে তাদের ভেটো ক্ষমতা প্রদান করছে। অন্যদিকে চীনের এই সিদ্ধান্ত ও যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়ার প্রভাব দ্রুতই দেখা গেছে। 10 অক্টোবর ট্রাম্পের শুল্ক ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে ধস নামে। S&P 500 সূচক একদিনেই 2%-এরও বেশি পড়ে যায়, যা এপ্রিলের পর সবচেয়ে বড় পতন। ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তারা বলছেন চীনের এই পদক্ষেপ কেবল প্রতিশোধ নয়,
বরং অত্যন্ত হিসাবী ও দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা লিসা টোবিন মন্তব্য করেছেন, আমরা 2D দাবা খেলছি আর বেইজিং 4D দাবা খেলছে। সার কথা হলো, চীনের রেয়ার আর্থ রপ্তানিতে নিষেধাজ্ঞা শুধু বাণিজ্য নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যের নতুন এক অধ্যায় শুরু করছে, যেখানে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া এখন পুরো বিশ্বের নজরে। হোয়াইট হাউস অবশ্য স্বীকার করেছে যে তাদের পররাষ্ট্রনীতি অতীতের তুলনায় অনেক বেশি ঊর্ধ্বমুখী, অর্থাৎ সিদ্ধান্ত আসে প্রেসিডেন্ট ও শীর্ষ পর্যায় থেকে। তারা এও বলছে, জাতীয় নিরাপত্তা পরিষদ ছোট করে ফেলা তাদের নীতি বাস্তবায়নে কোনো সমস্যা তৈরি করছে না, বরং তাদের দাবি এতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরো দ্রুত ও কার্যকর হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা পলিটিকোকে বলেন, প্রেসিডেন্টই আমাদের পররাষ্ট্র নীতি পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন, তাই তিনি এর নেতৃত্ব দেন। এটা একদমই যৌক্তিক। সব সিদ্ধান্ত আসে প্রেসিডেন্টের কাছ থেকে, তারপর অন্যরা তা বাস্তবায়ন করেন। ইতিহাস বলে, বেশি লোক মানেই ভালো ফল নয়। তবে চীনের এই নতুন পদক্ষেপ এসেছে এমন সময় যখন ট্রাম্প ও শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক সম্মেলনের ফাঁকে এক বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এটি হতে পারত তাদের দ্বিতীয় মেয়াদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ, যেখানে 10 নভেম্বরের মধ্যে নতুন শুল্ক সিদ্ধান্তের আগে সম্পর্ক কিছুটা স্থিতিশীল করারও সম্ভাবনা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে কয়েক মাস ধরে আত্মবিশ্বাসে ভরপুর চীন বুঝে নিতে চাইছে চুক্তি নির্ভর মার্কিন প্রশাসনকে কতটা চাপে ফেলা যায়, আর সেই প্রক্রিয়ায় তারা আবিষ্কার করছে যে আমেরিকারও সীমা আছে। ডিফেন্স অফ ডেমোক্রেসিস ফাউন্ডেশনের সিনিয়র ফেলো ক্রেগ সিঙ্গলটন বলেন, এটাই সেই পরিস্থিতি যার বিষয়ে বিশ্লেষকরা আগেই সতর্ক করেছিলেন। বেইজিং এর অতিরিক্ত আত্মবিশ্বাস আর ওয়াশিংটনের অধৈর্য মনোভাবের সংঘর্ষ। ট্রাম্প এবার আরো কঠোর হবেন নাকি থামবেন তা নির্ভর করছে চীন আগামী কয়েকদিনে কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর। চীনের চাপ প্রয়োগ এখন এমন ক্ষেত্র ছুঁয়েছে যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য সংবেদনশীল, যেমন আমেরিকান সয়াবিন ও কৃষি পণ্য বয়কট করা, যেগুলো মূলত ট্রাম্পপন্থী রাজ্যগুলো থেকে আসে। ট্রাম্পের প্রথম মেয়াদেও চীন একই কৌশল নিয়েছিল। এবারও তারা দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন কুকুর তেমন মুগুর নীতি তারা অবলম্বন করতে পারে। এমনকি 14 অক্টোবর থেকে উভয় দেশ একে অপরের জাহাজ থেকে অতিরিক্ত বন্দর ফি আদায়ের পরিকল্পনা করেছে। ট্রাম্প বরাবরই মনে করেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সফলতার প্রধান সূচক হলো বাণিজ্য, কিন্তু সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, শুধু বাণিজ্যে মনোযোগ দিলে প্রযুক্তি ও নিরাপত্তা সম্পর্কিত বড় ঝুঁকিগুলো আড়ালে পড়ে যায়। সাবেক এক কর্মকর্তা বলেন, আগে অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা ছিল। এখন মনে হয় প্রশাসন কেবল তাৎক্ষণিক সংকট সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে, বড় কোনো কৌশলগত বা আদর্শিক দিক নির্দেশনা ছাড়াই। চীনের নতুন রপ্তানি বিধিনিষেধ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বিস্তৃত। এতে বলা হয়েছে, রেয়ার আর্থ প্রক্রিয়াকরণে ব্যবহৃত প্রযুক্তি যেমন খনন, গলন ও পৃথকীকরণ ব্যবহারের জন্য সরকারি অনুমোদন লাগবে। এমনকি চীনা নাগরিকদেরও বিদেশে এসব কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা বা সহযোগিতা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন চীন সম্পর্ক বিষয়ক সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য স্পষ্ট, ওয়াশিংটনকে মনে করিয়ে দেওয়া যে চীন চাইলে সহজেই অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। বাইডেন প্রশাসনের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্মকর্তা জিওফ্রে গার্ডস বলেন, এটা আলোচনার টেবিলে বন্দুক তাক করার মতো। চীন এখনই সব রপ্তানি বন্ধ করছে না, তবে বলছে তারা চাইলে যে কোনো সময় করতে পারে। এটি মার্কিন চীন আলোচনার প্রেক্ষাপট। ট্রাম্প এই বছরের ফেব্রুয়ারিতে একটি নির্বাহী আদেশে নির্দেশ দিয়েছিলেন যে দেশীয় খনিজ উৎপাদনকে যতদূর সম্ভব বাড়াতে হবে, কিন্তু তার ঘনিষ্ঠ সহযোগীরাও স্বীকার করছেন নতুন উৎপাদন স্থাপনাগুলো চালু হতে বহু বছর লাগবে। রেয়ার আর্থ শিল্পের সঙ্গে যুক্ত এক মার্কিন কর্মকর্তা পলিটিকোকে বলেন, আমাদের দেশ অন্য জায়গা থেকে জিনিস আমদানিতে এতটাই অভ্যস্ত যে এখন প্রশ্ন হচ্ছে কবে আমরা নিজেরাই নিজেদের আসক্তি থেকে মুক্ত করতে পারবো এবং সমস্যার সমাধান শুরু করব। তিনি আরো বলেন, আসলে এই সমস্যা চলছে প্রায় 20 বছর ধরে। মানুষ বুঝতেই পারছে না আমরা কতটা বিপদে আছি। ব্র্যান্ড কর্পোরেশনের বিশ্লেষক ব্র্যাডলি মার্টিন বলেন, চীন ধরেই নিয়েছে আমেরিকা খুব দ্রুত এই সমস্যার মোকাবেলা করতে পারবে না। আমাদের তাদের পণ্যের উপর নির্ভরতা অনেক বেশি, যা তাদের হাতে বাড়তি শক্তি দিচ্ছে। চীন বেশ কৌশলে গুটির চাল দিচ্ছে।
তারা শক্তি প্রদর্শনের পাশাপাশি এখন উত্তেজনা প্রশমনেরও ইঙ্গিত দিচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে রপ্তানি নিয়ন্ত্রণ সংলাপ কাঠামো গড়ে তুলতে চায়, যাতে বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে। তার এই বক্তব্য কেবল কূটনৈতিক বুলি নয় বলেই মনে করছেন অনেকে, কারণ ট্রাম্প প্রশাসনও এ বছরের শুরুতে চীনে ইথেন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, যা চীনের পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য অত্যন্ত জরুরি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনকে দেখিয়ে দিয়েছিল চাইলে তারাও রপ্তানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। 2012 থেকে 2018 পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও বাণিজ্য দপ্তরের উপদেষ্টা হিসেবে কাজ করা মার্ক বুশ বলেন, এখানে যেমন শাস্তি আছে তেমনি পুরস্কারের ইঙ্গিতও আছে। চীন বলছে, আসুন সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজি, খণ্ড খণ্ড প্রতিক্রিয়া নয়। 10 অক্টোবর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি এখনো শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং নতুন শুল্ক 1 নভেম্বর কার্যকর করার ঘোষণার পেছনে উদ্দেশ্য হলো চীনের সঙ্গে সমঝোতার একটি পথ খোঁজা। তবে বিকল্প চিত্রটা আরো ভয়াবহ। যদি সম্পর্কের অবনতি চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে, কারণ শিল্প কারখানা থেকে শুরু করে ভোক্তা পণ্য পর্যন্ত চীনা আমদানির উপর দেশটি এখনো ব্যাপকভাবে নির্ভরশীল। সাংহাই ভিত্তিক সাপ্লাই চেইন পরামর্শক সংস্থা টাইডাল ওয়েভ সলিউশনস এর সিনিয়র পার্টনার ক্যামেরন জনসন বলেন, রেয়ার আর্থ রপ্তানিতে এই নিষেধাজ্ঞায় ছিল তাদের প্রথম বড় গুলি এবং তারা সেটা ছুঁড়েছে, কিন্তু এখনো তারা ঔষধ, বায়োটেক বা রাসায়নিক খাতে কিছু করেনি। চীন চাইলে আগামীকালই আমাদের অর্থনীতি বন্ধ করে দিতে পারে, আর তখন আমাদের করার কিছুই থাকবে না। ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির সমঝোতার পর গাজায় ফিরতে শুরু করেছে উদ্বাস্তু ফিলিস্তিনিরা। শুক্রবার থেকে কার্যকর হওয়া ওই চুক্তির আওতায় সোমবার মধ্যরাতের মধ্যে হামাস সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে এবং নিহত জিম্মিদের মৃতদেহ হস্তান্তর করবে। অন্যদিকে ইসরায়েলও প্রায় 1700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। তাদের মুক্তির প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। এদিকে যুদ্ধবিরতির সমঝোতার অংশ হিসেবে নির্ধারিত অঞ্চল থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। এরপর গত 2 দিনে প্রায় 5 লাখ মানুষ গাজার উত্তরাঞ্চলে ফিরে এসেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। পাশাপাশি অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ চালু হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতিতে আস্থা রাখতে পারছে না ফিলিস্তিনিরা। তাই অনেকে খাদ্য মজুত করতে ত্রাণবাহী গাড়ি লুট করছে। আমরা খান ইউনিসে আছি। আপনি দেখতে পাচ্ছেন মানুষ ত্রাণের ট্রাকের দিকে ছুটে আসছে এবং ত্রাণ চুরি হয়ে যাচ্ছে। মানুষ ভয় পাচ্ছে যে যুদ্ধ আবার শুরু হতে পারে। কেউ এই শান্তি আলোচনার উপর আস্থা রাখতে পারছে না। তাই মানুষ ত্রাণ চুরি করে তাদের বাড়িতে, মানে এই যে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে, সেখানে সংরক্ষণ করছে। আমরা ভয় পাচ্ছি যুদ্ধ আবার শুরু হবে, তাই খাদ্য মজুত করি। এদিকে গাজায় ইসরায়েলি সেনারা যেসব এলাকা ছেড়ে গেছে সেখানকার নিয়ন্ত্রণের জন্য হামাস তাদের সদস্যদের মোতায়েন করেছে। এখন পর্যন্ত প্রায় 7000 হামাস সদস্যকে সক্রিয় হওয়ার জন্য মোবাইলে বার্তা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি। এরই মধ্যে হামাস ও গাজার কিছু গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকাল ভয়াবহ এক ঘটনা ঘটেছে। হামাসের এলিট ফোর্সের 2 সদস্যকে প্রকাশ্যে মেরে ফেলা হয়। এরপর হামাস দুগমুশ মিলিশিয়া গ্রুপের হেডকোয়ার্টার বলে পরিচিত একটি এলাকা ঘিরে ফেলে। দুগমুশের একজন শীর্ষ নেতাকে প্রকাশ্যে মেরে ফেলে এবং 13 জনকে আটক করে নিয়ে যায় হামাস সদস্যরা। এদিকে জিম্মিরা মুক্ত হয়ে ঘরে ফিরবে এই আশায় উচ্ছ্বাসিত ইসরায়েলিরা। যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় তারা ট্রাম্পের প্রশংসায় র্যালিও করেছে। আমি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য তার সব ক্ষমতা প্রয়োগ করে চাপ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর হলেও পরের ধাপগুলো নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি, কারণ গাজার শাসন কার হাতে থাকবে তা এখনও সমঝোতা হয়নি। এছাড়া হামাস পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে রাজি নয়। অন্যদিকে ইসরায়েল চায় হামাসকে পুরোপুরি নিরস্ত্র করতে। এর মধ্যে গাজায় অস্ত্রসহ হামাস সদস্যদের প্রকাশ্যে আসা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
আমরা পরবর্তী আলোচনায় হামাসকে সব দিক থেকে কোণঠাসা করব। হামাস পরিপূর্ণ নিরস্ত্র হওয়ার পরই গাজাকে পুরোপুরিভাবে ডিমিলিটারাইজড করা হবে। যুদ্ধ অবসানের সমঝোতা চূড়ান্ত করতে সোমবার মিশরে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ প্রায় 20 জন নেতা মিশরের শার্ম আল শাইখে ওই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।